দৈনিক মৌমাছি কণ্ঠ। আমরা মৌলভীবাজারের মানুষ খুব উদার। আপনি এটা মনে রেখে দেন, আমরা এগুলো মনে রাখি না, কষ্ট। যেহেতু টি গার্ডেন আছে অবশ্যই আমরা মৌলভীবাজারের মানুষ খুব উদার। আপনি এটা মনে রেখে দেন, আমরা এগুলো মনে রাখি না, কষ্ট। যেহেতু টি গার্ডেন আছে অবশ্যই আপনারা যারা আছেন সবাই সব বিষয়ে আপডেট, তো সেই বিষয়গুলো আমরা আরেকটু রিভিউ করব। সো আমি হচ্ছে গেইনের লোক। গেইন হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন, একটা সুইস ভিত্তিক ফাউন্ডেশন। আমরা বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলো মন্ত্রণালয়ের সাথে পুষ্টি এবং অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে মন্ত্রণালয়কে বিভিন্ন গভর্নমেন্টের যে কাজগুলো সেই কাজগুলোতে আমরা সহযোগিতা করছি, যেন গভর্নমেন্ট তাদের কাজগুলো সঠিকভাবে পালন করতে পারে। সো গোটা ওয়ার্ল্ডের যতগুলো ভালনারেবল কান্ট্রি আছে সবগুলো কান্ট্রিতে আমরা কাজ করি। আমরা 2002 সালে প্রতিষ্ঠিত এবং আমাদের হেড অফিস হচ্ছে জেনেভা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ডে। বলে ফেলেছি যে আমরা একটা সুইস বেস ভিত্তিক ইউএন ফাউন্ডেশন। আমরা পৃথিবীর যতগুলো ভালনারেবল কান্ট্রি আছে সবগুলো কান্ট্রিতেই আমরা কাজ করছি, যেখানে পুষ্টির উন্নয়ন এবং অপুষ্টি দূরীকরণ মানে ভালনারেবল বেশি। সো বাংলাদেশের যতগুলো মিনিস্ট্রি আছে সবগুলো মিনিস্ট্রিকে আমরা কাজ করি অ্যাজ এ টেকনিক্যাল সাপোর্ট এবং প্রোভাইড দ্য ফান্ড। সো ফুড ফর্টিফিকেশনে মেন যেটা অবজেক্টিভ, আমি যেটা বললাম যে লবণে 1 কেজি লবণে যদি আয়োডিন মিশানো হয় বিএসটি এর যেটা স্ট্যান্ডার্ড, আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে আমি যদি আর্টিফিশিয়ালি মিশাই ওখানে তো দাম বেড়ে যেতে পারে প্রোডাক্টের, তাই না? তাহলে গরিব মানুষ খাবে কীভাবে? তো এই বিষয়টা আমি প্রথমেই নিয়ে আসি, কারণ এই প্রশ্নটা অনেকের মাথায় আসে যে 1 কেজি লবণে আমরা যখন আয়োডিন মিশাই, ইন্ডাস্ট্রি যখন মিশাই, সেখানে সর্বোচ্চ খরচ হচ্ছে 1 কেজি লবণ আমার কয়দিন চলে? 5 দিন। আবার 1 কেজি তেল কতদিন চলে? 1 কেজি তেল হচ্ছে একটা বড় ফ্যামিলির জন্য হলেও সর্বোচ্চ হয়তো 3-4 দিন চলে। সো এই জিনিসগুলা আমাদের জন্য খুব কস্ট ইফেক্টিভ। সো সেটা এখানে বলছে যে এটা খুব কস্ট ইফেক্টিভ। আবার আমাদের এইচডিসির তো কিছু টার্গেট আছে, এই পুষ্টির উন্নয়ন অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে আমাদের এইচডিসির কিছু টার্গেট আছে, সেই টার্গেটও হচ্ছে এই ফুড ফর্টিফিকেশনের দ্বারা আমাদের অ্যাচিভ হয়। তো এখন ফুড ফর্টিফিকেশনে আসি, বাংলাদেশের ফুড ফর্টিফিকেশন প্রোগ্রামগুলো কী কী? ফুড ফর্টিফিকেশনের প্রোগ্রামগুলো আমাদের কী কী? যেমন লবণের সাথে আয়োডিন মেশানো হয়, এটা হচ্ছে কিন্তু ম্যান্ডেটরি, মানে আইন অনুযায়ী বাধ্যতামূলক। এটার একটা আইন আছে, ফুড মানে আয়োডিন ডিফিসিয়েন্সি অ্যাক্ট 2021 অনুযায়ী লবণে হচ্ছে আয়োডিন মিশানো বাধ্যতামূলক। কেউ যদি না মিশায়, কোনো ইন্ডাস্ট্রি যদি না মিশায়, মার্কেটে যদি আপনারা কেউ পান যে সেই লবণে আয়োডিন নাই, সেখানে হচ্ছে আপনারা সেটা আইন অনুযায়ী সেটা ফাইন করার। সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্রান অয়েল, এই সবগুলো তেলেই হচ্ছে আপনাদের ভিটামিন এ মিশানো বাধ্যতামূলক। যদি মার্কেটে এটা যদি না থাকে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আবার ভিতে আমি বোঝাচ্ছি হচ্ছে এটা ভলান্টারি। বাংলাদেশে এই ইডিবল অয়েল এবং সল্ট এই দুটা হচ্ছে বাধ্যতামূলক, আরেকটা হচ্ছে ভলান্টারি, মানে হচ্ছে বাধ্যতামূলক নয়, ইউনিয়ন পরিষদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হয়। আবার হুইট ফ্লাওয়ার ফর্টিফিকেশন খুব রিসেন্টলি প্রাইভেট সেক্টর শুরু করছে। কিছু ইন্ডাস্ট্রি যেমন এসিআই, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, তারা হুইট ফ্লাওয়ার বাজারে নিয়ে আসছেন। সো বাংলাদেশে আরও কিছু সুযোগ আছে, যেমন মিল্ক ফর্টিফিকেশন। বাংলাদেশে আরেকটা আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফর্টিফিকেশন। বাংলাদেশে আরও কিছু আছে, মন্ত্রণালয়ের আছে এবং একটা অধিদপ্তর আছে যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন লবণের সাথে যে আয়োডিন মিশানো সেটা হচ্ছে বাংলাদেশে লিড দিচ্ছে। এর সাথে নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং গেইন আমরা কাজ করছি আর কি। এবং চালের সাথে যে 6টা ভিটামিনস এবং মিনারেলস মিশানো হয় সেটা আপনারা খাদ্য অধিদপ্তর, অনেকে সবাই জানেন যে খাদ্য অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তর এই কাজগুলো হচ্ছে লিড দিচ্ছে। চালের সাথে যে ভিটামিন এ মিশানো হয় এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হয়। এবং হুইট ফ্লাওয়ার বর্তমান হচ্ছে এটা কমার্স
কমার্শিয়াল স্কেলে আছে, এটা এখনো কোনো গভর্নমেন্টের প্রোগ্রাম আকারে আসে নাই, বাট আপনারা কমার্শিয়াল মার্কেটে বিশেষত যেগুলো ঢাকার যেগুলো বড় বড় মার্কেট, সেই মার্কেটে আপনারা হচ্ছে হুইট ফ্লাওয়ারের সাথে সেই ফর্টিফাইড হুইট ফ্লাওয়ার আপনারা পাবেন। সো এখানে আমরা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কাজ করছি গেইন, WFP এবং নিউট্রিশন ইন্টারন্যাশনাল। দৃশ্যমান ছিল, গলায় গলকণ্ড ছিল। এখন কি আপনাদের আগে 1990 সালে যেটা দেখছেন এখন কি সেটা চোখে পড়ে? বলো কিন্তু সেভাবে নাই। সো এটা বাংলাদেশ সরকারের একটা সফলজনক প্রজেক্ট যে লবণের সাথে আয়োডিন মিশানো। এই আয়োডিনের ডিফিসিয়েন্সি বাংলাদেশে এখন 2019-20 যে সার্ভে, সেই সার্ভে অনুযায়ী এখন অনেক কমে গেছে 1990 সালে যেটা ছিল। তো ওই সময় থেকে গভর্নমেন্ট এই লবণে আয়োডিন মেশানো শুরু করে আয়োডিন ম্যান্ডেটরি হিসেবে। তারপরে 2010-11-তে দেখে বাংলাদেশে ভিটামিন এ ডিফিসিয়েন্সি খুব বেশি, মানে রাতকানা রোগ এবং ভিটামিন এর ফলে আরও যেগুলো অসুখ বিসুখ হয়। তো ওই সময় সরকার চিন্তা করে এটা কার মাধ্যমে মেশানো যায়। তখন তেলের সাথে 2013 সালে একটা ভিটামিন, ওই যে আপনারা আইন দেখতেছেন ইডিবল অয়েল ফর্টিফিকেশন আয়োডিন ফর্টিফিকেশন উইথ ভিটামিন এ অ্যাক্ট 2013 এই আইন অনুসারে 2013 সাল থেকে হয়। আপনারা দেখবেন যে এখন ভিটামিন এ ডিফিসিয়েন্সি কিন্তু বাংলাদেশে ওই পরিমাণে নাই, মানে লাস্ট সার্ভে অনুযায়ী ভিটামিন এ ডিফিসিয়েন্সি অনেক কমে গেছে। সো এরপরে আসে যে এই 1989 সালে লবণে আয়োডিনের যেই আইন হয়, এখানে কিন্তু মানুষ যেই লবণটা খাইতো সেই লবণে শুধু আয়োডিন মিশানো বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন 2021 সালে আপনারা দেখতেছেন যে আয়োডিন সল্ট অ্যাক্ট 2021, এই আইনটা আবার নতুন করে হয়। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান সরকারের একটা যে বাজারে আর খোলা তেল বিক্রয় করা যাবে না। সো খোলা তেলে আপনারা দেখবেন ওই যে কন্টেনার যেটা ব্যবহার করে, প্লাস্টিকের কন্টেনার, ওইখানে দেখবেন বাইরে কিন্তু অনেক ময়লা। আবার আপনারা ওই কন্টেনারের ভিতরে একটু দেখবেন, ওইখানেও কিন্তু অনেক ময়লা। আবার কন্টেনার থেকে এক জায়গা থেকে যে কন্টেনারটা ব্যবহার করা হয় ওটা কিন্তু ফুড গ্রেড না, মানে কেমিক্যালের কন্টেনার। সি প্রোডাকশন করলে আমরা কেউ জানি না, যখন এটা কোনো চিহ্ন থাকে না সেখানে তো আরও মানে কারচুপি করার বিভিন্ন সুযোগ থাকে। সো এই বিষয়গুলো চিন্তা করে গভর্নমেন্ট এখন প্রায়োরিটিতে নিয়ে আসছে যে বাজারে খোলা তেল এবং খোলা লবণ কোনোটাই হচ্ছে বিক্রি করা যাবে না, বাজারে খোলা তেল বিক্রি করা যাবে না। এবং আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে সরকার, যে বিএসটিআই যদি বিএসটিআইয়ের সামনে একটা ল্যাপটপ থাকবে, ল্যাপটপে হচ্ছে একটা সফটওয়্যার থাকবে, সে সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবে এই বিষয়গুলো, সে তার অফিসে বসে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চেক করতে পারবে যে ঠিকমতো মিশছে কিনা। সো এরকম একটা ডিজিটাল মনিটরিং সিস্টেম ডেভেলপ করা। এবং আপনারা দেখবেন তেলের সাথে বর্তমানে এখন ভিটামিন এ মিশছে। বিএনএনসি জাতীয় পুষ্টি পরিষদের হচ্ছে প্রতি বছর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম নিউট্রিশন অ্যাকশন প্ল্যান হয়। মানে আপনাদের জেলা লেভেলের যে জেলা পুষ্টি সমন্বয় কমিটি, আপনারা তো জানেন এখানকার সভাপতি হচ্ছে ডিসি স্যার এবং মেম্বার সেক্রেটারি হচ্ছে আমাদের সম্মানিত সিভিল সার্জন স্যার। সো তাদের দুইজনের নেতৃত্বে এই নিউট্রিশন অ্যাকশন প্ল্যানটা হয়। এখন এই নিউট্রিশন অ্যাকশন প্ল্যানে বিভিন্ন ডিস্ট্রিক্টের এই বিভিন্ন মাল্টি সেক্টরাল যে কমিটিগুলো আছে তাদের অ্যাক্টিভিটিগুলো ঢোকে। সো এখন আমি যদি ফুড ফর্টিফিকেশনের উদাহরণ দিই যে এই প্ল্যানগুলো কীভাবে ঢুকতে পারবে, যেমন ডিপার্টমেন্ট অফ হেলথের কিছু আছে যে IPHN-এর থ্রুতে তারা সল্টের স্যাম্পল কালেকশন করে, মানে সল্টের ইন্সপেক্টররা স্যাম্পল কালেকশন করে এবং সেটা IPHN-এ সেন্ড করে তার টেস্টের জন্য। সো এই জিনিসগুলো আমরা নিউট্রিশন অ্যাকশন প্ল্যানে নিয়ে আসতে পারি। আবার ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি প্ল্যানিং, তাদেরও তো বিভিন্ন অ্যাওয়ারনেস, কমিউনিটি লেভেল ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং এই অ্যাক্টিভিটিসগুলো আছে। সো সেখানে যে ফুড ফর্টিফিকেশনে যে বিষয়গুলো আমরা জানলাম আজকের এই টিওটির মাধ্যমে, কিংবা আরও ডকুমেন্ট হয়তো আপনাদের কাছে আসবে টিওটির একটা মডিউল, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই নিউট্রিশন অ্যাকশন প্ল্যানের মধ্যে ঢুকাতে পারি। আবার ডিপার্টমেন্ট অফ এডুকেশন আছে যে প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন, তারা তো তাদের স্টুডেন্টকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়, তাদেরও কিছু অ্যাক্টিভিটিস আছে। সেই অ্যাক্টিভিটিস এই ফুড ফর্টিফিকেশনের বিষয়গুলো জ্ঞানগুলো আমরা এই নিউট্রিশন অ্যাকশন প্ল্যানের মাধ্যমে ঢোকাতে পারি। এবং এখানে আমি জানি না ফুড সেফটি অথরিটি, বিএসটিআই কিংবা বিসিক কিংবা ভোক্তা অধিকারে কেউ আছেন কিনা। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আসলে আজকে কেন এসেছি, প্রথম হচ্ছে খাদ্য সমৃদ্ধকরণ। খাদ্য সমৃদ্ধকরণ কি আমরা তো সবাই জানি, না খেলে তো আমরা আসলে কেউ বাঁচবো না এবং আমাদের বিভিন্ন অসুখ বিসুখ হবে, অনেক কিছু হবে, এগুলো সব পুরোনো কথা আমরা জানি। খাদ্য সমৃদ্ধকরণ মানে হচ্ছে আমরা যেই খাবারটা খাই সেই খাবারটাকে একটু রিচ করা, সমৃদ্ধ করা, যেন আমাদের যে ভিটামিনগুলো আছে, অভাব আছে, সেগুলো যেন পূর্ণ হয়ে যায়। তো আমাদের দেশে কি কি সমৃদ্ধকরণ আছে বা কি কি চলছে এটা মোটামুটি একটা বাসার ভাই বলে গেছেন উনি। তো আমরা যেটা চাচ্ছিলাম, আপনারা যেহেতু জেলা পুষ্টি সমন্বয় কমিটির সবাই মেম্বার, আপনারা সরাসরি পুষ্টি নিয়ে কাজ করছেন, ফিল্ড লেভেলে কাজ করছেন, আপনারা কিন্তু দুটো কাজই করছেন।
ফিল্ড লেভেলেও করছেন, প্লাস আপনারা পলিসি লেভেলেও আপনারা যে কাজটা করছেন, অ্যানুয়াল ওয়ার্ক প্ল্যানগুলো আমরা পাচ্ছি, সেটা আমরা পলিসিতে এন্ট্রি করছি। আপনাদের ভূমিকা কিন্তু অনেক বেশি। তো আপনাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস গ্রো করা এবং এই অ্যাওয়ারনেসটাই সবার মধ্যে ছড়িয়ে দেওয়া আপনাদের টিমকে। এখানে আসলে এগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা খাদ্য পুষ্টি কি এগুলো আমরা সবাই জানি। আমি একটু একটু করে জাস্ট বলে যাই। খাদ্য, আমরা সুস্থ সবল থাকার জন্য যা খাই সেটাই হচ্ছে খাদ্য। এখানে আমরা 3টা ভাগ করে থাকি। একটা হচ্ছে তাপ শক্তি উৎপাদনকারী, যেগুলো সাধারণত চাল, গম এই জাতীয় খাবার থেকে আসে। তারপর হচ্ছে শরীর বৃদ্ধিকারক, মাছ, মাংস, প্রোটিন জাতীয় খাবার। তারপর রোগ প্রতিরোধকারী খাদ্য, মানে বিভিন্ন শাক, সবজি, ফলমূল, এগুলো থেকে আমরা পেয়ে থাকি। তো খাদ্যের কাজ কি? আমাদের শক্তি যোগায়, দেহের বৃদ্ধি সাধন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা করে, তারপর হচ্ছে দেহকে কর্মক্ষম রাখে। এবং পুষ্টি বলতে আমরা যেমন বুঝি যে শুধু খাবার খেলেই যে পুষ্টির কাজটা হয়ে যাচ্ছে তা না। আমরা কিন্তু একটা কথা বলি যে আন্ডার দ্য সান অ্যান্ড ওভার দ্য আর্থ, সূর্য আর মাটির উপরে যা কিছু আছে সব কিছুই কিন্তু পুষ্টির অন্তর্গত। আমি প্রতিদিন ডিম খাচ্ছি, দুধ খাচ্ছি, কিন্তু আমি হাত ভালো করে ধুচ্ছি না, তাহলে কি আমার শরীরটা দেখা যাবে যে বিভিন্ন জীবাণু ঢুকছে, সেখান থেকে ডায়রিয়া হচ্ছে, লুজ মোশন হচ্ছে, ক্রনিক একটা সমস্যা হচ্ছে। তার মানে কি আমাকে ভালো করে হাতটা ধুতে হবে, আমাকে বিশুদ্ধ পানি পান করতে হবে। অ্যাড করে খাদ্যের ভ্যালুটা বাড়ানো এবং যেন কম খাবার খেয়ে বেশি মানুষ যেন উপকৃত হয়ে থাকে, এটাই আমাদের উদ্দেশ্য। তার যে স্বাভাবিক যে ওজন তার চেয়ে যদি বেশি থাকে সেটাও কিন্তু অপুষ্টির মধ্যে অন্তর্গত। অপুষ্টির মূল কারণগুলো এখানে দেয়া, এগুলো আসলে নর্মাল কথা, আপনারা সবাই জানেন। আমি একটু সামনে আগাচ্ছি। অপুষ্টির একটা বৈশ্বিক অবস্থা, এবং ফাস্টিং আমাদের আগে ছিলাম 8, কিন্তু এখন আমরা 11তে আছি। আন্ডারওয়েটে আমরা আগে যাচ্ছিলাম, এখনো তাই আছি। আমাদের কিন্তু ওভারওয়েটটা বেড়েছে, ঠিক আছে, 1.5-এ আছি আমরা। তার মানে আমাদের এগুলোর পিছনে কিন্তু এখনো কাজ করতে হবে। এখানে অনুপুষ্টি বিষয়ক একটা ধারণা দেওয়া হয়েছে যে শরীরে যদি ভিটামিন এবং অন্যান্য যে অভাবগুলো হয় সেগুলো অভাবগুলি কি কি হতে পারে বা কি কি অবস্থায় আছে সেটার একটা ধারণা এখানে আছে। এটাও তাই যে একটা অনুপুষ্টি ঘাটতিজনিত অভাবে কি কি স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শারীরিক মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়, রাতকানা হতে পারে, আয়রনের অভাব হতে পারে, রক্তশূন্যতা হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি আছে, এটারও 6টা টার্গেট আছে। সেই 6টা টার্গেটে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের উপর বিশেষভাবে জোরদার করা হয়েছে। তারপর ইউনাইটেড নেশন ফুড সিস্টেম সামিট, এখানেও মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অন্যান্য পুষ্টির বিষয়গুলোকে জোর দেওয়া হয়েছে। তারপর ব্রেস্ট ফিডিং, এগুলোর একটা রেট, এটাও স্যার আপনাদের ভালো কন্ডিশনে আছে। ইমিউনাইজেশন কাভারেজ 87%। তারপর আর্লি ইনিসিয়েশন অফ ব্রেস্ট ফিডিংও আপনাদের ভালো, 99%, বরং অন্যান্যদের চেয়ে ভালো। বাংলাদেশে ওভারঅল 85, বাট আপনারা স্যার 99-এ আছেন। আপনাদের অবস্থান ভালো স্যার এটাতে। সেটাও স্যার ওভারঅলের যে ভালো, 71%। তারপর সেফ ডিসপোজাল চাইল্ড ফিসেস, সেটাও ভালো, 96%। তারপর হ্যান্ড ওয়াশিং এবং সোপ অ্যাভেলেবিলিটি, এটাও স্যার আপনাদের জাতীয়ভাবে যে রেট আছে তার চেয়ে অনেক উপরে, 93%-এ আছেন আপনারা। আমারও সবারই আমাদের। এখানে আসলে আমরা তো সরাসরি ফুড নিয়ে ওভাবে কাজ করি না। আমাদের বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মেন কাজ হচ্ছে পলিসি লেভেলে কাজ করা। কিন্তু আপনার প্রশ্নটা শুনে আমার যেটা মনে হয়েছে যে এইখানে যেটা দরকার সবার আগে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট, যে আমাদের দেশে প্রচলিত আইন আছে, আইন কতটা কার্যকর এবং আমরা এখানে কতটুকু মেনে চলছি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের জাতি বাঙালি জাতি এমন একটা জাতি যে ওরা দেখা যায় যে নিজের সুবিধার জন্য ওরা কিন্তু যে কোনো আইনের ফাঁকফোকর ইউজ করে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। সেটা করার, আপনি যদি আলাদা করে তেলটা নিয়ে পরীক্ষা করেন ল্যাবে যেখানে ভিটামিন এ আছে কিনা, তখন আপনি সেটা জানতে পারবেন। তেল থেকে বোঝার কোনো হ্যাঁ, যেগুলো ফর্টিফাইড হয়ে আসে সেগুলো তো আমরা বিশ্বাস করি। প্রত্যেক তেল যারা ম্যানুফ্যাকচার করে সবাই কিন্তু ম্যান্ডেটরি করে না যে এ দিতেই হবে, এটা ম্যান্ডেটরি করছে কিনা আমার জানা বলে। আমাদের যে স্যানিটারি ইন্সপেক্টর আছে অথবা কোনো মোবাইল কোর্ট আছে, যদি কারো সন্দেহ হয় যে এই বোতলটা অ্যাডাল্টারেশন করা হয়েছে অথবা এখানে হয়তো না দিয়েই নিজেরা কোনো জায়গায় প্যাকেট করছে ড্রাম থেকে ঢেলে, তাহলে সেইটা ধরে টেস্ট করার মতো IPH ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ যেটা, সেইখানে টেস্ট পাঠালে ওইখানে পরীক্ষা করার সিস্টেম আছে। তারপরে ওই যে BSISR ওইখানেও সিস্টেম আছে।
2-3 জায়গায় এরকম সিস্টেম আছে, তারা টেস্ট করে রিপোর্ট দিতে পারবে, মোবাইল কোড করে ধরা যেতে পারে, স্যানিটারি ইন্সপেক্টরের মাধ্যমে করা যেতে পারে। আর একটা আয়োডিন যেটা বললেন, আমার মনে হয় যে এইটা প্রত্যেকটা উপজেলা এবং জেলা পর্যায়ে যে স্যানিটারি ইন্সপেক্টররা থাকেন, ওনারা লবণের স্যাম্পল কালেকশন করেন, বিভিন্ন প্যাকেট লবণ প্লাস হচ্ছে খোলা লবণ। প্রতি মাসে এই স্যাম্পলগুলা এই আইপিএইচ এনে যায়, ঢাকায় একটা আমাদের যে ইনস্টিটিউশন আছে সেইখানে যায়, এবং সেইখানে প্রতি মাসে কয়েকশো স্যাম্পল টেস্ট করা হয়। মানে সারা বাংলাদেশের সমস্ত জেলা থেকে যে স্যাম্পলগুলো যায় প্রতি মাসে টেস্ট করা হয়, এবং সেই টেস্টের রেজাল্টে আমি যতটুকু জানি, যেহেতু ওই প্রতিষ্ঠানের আমি পরিচালক ছিলাম, ডাইরেক্টর, সারা বাংলাদেশে প্রতি মাসে হয়তো 300 বা 400 স্যাম্পল পাইলাম আমি, উপজেলা হোক, এবং সবগুলোতেই প্রায় 98 থেকে 99% আমরা আয়োডিন পাইছি। এইটা আমার নিজেরও ধারণা ছিল না যে লবণে হয়তো বা আয়োডিন দেয় নাই, এরকম আমার মনে হইতো, যার জন্য আমি একদম রেজিস্টার করে খেয়াল করে দেখছি যে না, আমি 1 বছর 2 বছর রেগুলার ফলো করে দেখছি যে না, যেগুলো প্যাকেট লবণ তার সবগুলোর মধ্যে আয়োডিন সাফিসিয়েন্ট আছে। সুতরাং আমি এই দুইটার ব্যাপারে বলতে পারি, যদি প্যাকেটজাত এই বোতলজাত তেল এবং প্যাকেটজাত লবণ এই দুইটা ওকে আছে, এর বাইরে যেগুলো ড্রাম থেকে আসছে অথবা খোলা লবণ অথবা কেউ যদি নিজে প্যাকেট করে দিয়ে কম বেশি লাভ করেন, এইটা হলো আলাদা ইস্যু। এটা উনি অলরেডি তুলছেন যে এগুলো দেখার কে আছে, এগুলো দেখার জন্য ডিসি সাহেব আছে, সিভিল সার্জন আছে, আলাদা বিষয়। জেলা উপজেলায় আপনারা যে সমস্ত প্রোগ্রাম হয় সেই সমস্ত প্রোগ্রাম থেকে পুষ্টি বিষয়ে কেউ যাবে কি যাবে না, তাই না? অ্যাকচুয়ালি এই যে জেলা পর্যায়ে জেলা পুষ্টি উন্নয়ন, এখানে একটা কমিটি আছে, এই কমিটির মেম্বার কিন্তু জেলার প্রায় বেশিরভাগ জেলা পর্যায়ের কর্মকর্তা, তারপরে হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারপরে হচ্ছে সমাজসেবী, তারপরে স্কুলের শিক্ষক, সাংবাদিকবৃন্দ, এখানে অ্যাডোলেসেন্ট যারা ইয়াং গার্লস, তারা সব ধরনের প্রতিনিধি নিয়ে কিন্তু এই কমিটিটা করা হয়েছে। এবং এই কমিটির গভর্নমেন্টের একটা, এটা কিন্তু আমরা করে দেন, এটা গভর্নমেন্টের একেবারে নির্ধারিত কমিটি, যে প্রতি মাসে তারা একটা করে মিটিং করবে এবং এই জেলার পুষ্টি পরিস্থিতি কী অবস্থায় আছে এইটা তারা নিজেরা এই জেলাটা পর্যবেক্ষণ করবে। ঠিক উপজেলায় এরকম কমিটি আছে, উপজেলা বসবে, জেলা তার কমিটি নিয়ে পর্যবেক্ষণ করে তারা নিজেরাই এটা সমাধান করবে। যে প্রশ্নটা সাংবাদিক মহোদয় করলেন যে এই যে ঠিকমতো দেখা হচ্ছে না, এটা কিন্তু এই আমাদের এই পুষ্টি সমন্বয় কমিটি ইজ এনাফ, কারণ এখানে ডিসি মহোদয় আছে, সিভিল সার্জন মহোদয়, সবাই আছে। তাহলে ওনারাই কিন্তু এটা সলভ করতে পারে যে এখানে কোথায় কী হচ্ছে। ওই যে উনি বললেন, সিভিল সার্জন মহোদয় বললেন যে ওনারা হোটেলের মালিক, তার মানে কোথায় এখানে বসে থেকে প্যাকেটিং হচ্ছে, কোথায় প্যাকেজিং হচ্ছে, এইটা সাংবাদিক সাহেবের চেয়ে বেশি তো আমরা জানতে পারবো না, ওনারা কিন্তু একবারে ভিতরে যেতে পারে। সুতরাং রুট লেভেলে কিন্তু এই জেলা থেকেই অ্যাকশন নেওয়া সম্ভব, এবং এইভাবেই কার্যক্রমগুলো পরিচালিত করতে হবে। আর আপনি যেটা আরেকটা যেটা বলছেন যে অ্যাডভার্টাইজিং করা আর কি, যে নিউট্রিশন নিয়ে অ্যাডভাইজিং করা, এটা শুধু ওই পর্যায়ে আমরা ঠিক নাই। এখন আমরা বেসিক্যালি এক সময় আমরা ছিলাম যে আমরা সেই পুষ্টির কথা বলতেও ভয় পাইতাম, কারণ যে পুষ্টির কথা বলতে যে খাওয়ার নাই, পুষ্টি নিয়ে আপনি লাফাচ্ছেন, এরকম একটা ফিডব্যাক আসতো আমাদের কাছে যে আপনি খাওয়ারই নাই, আপনি কিসের পুষ্টি নিয়ে ইয়ে করছেন। তা আমরা সেই স্টেজটা হয়তো বা বাংলাদেশ ওভারকাম করছে, আশা করি যে আমরা আর ওই স্টেজে নাই, যার জন্য আমরা এখন পুষ্টি নিয়ে কথা বলতে পারছি সব জায়গায়, একেবারে উপজেলা থেকে শুরু করে ইয়ে পর্যন্ত, মানে মিনিস্ট্রি পর্যন্ত। এবং আপনি আশ্চর্য হবেন, বাংলাদেশ সরকারের কিন্তু এই যে নিউট্রিশন কাউন্সিল, তারা কিন্তু 22টা মন্ত্রণালয়ের নির্দিষ্ট জয়েন্ট সেক্রেটারি অথবা উপসচিব এই লেভেলের অফিসারদের নিয়ে বসে মিটিং করে নিউট্রিশন সম্বন্ধে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কী ধরনের ইনফরমেশন বা কী ধরনের তাদেরকে ইয়ে দিতে হবে, কোনো আদেশ নির্দেশ করতে হবে, এই ধরনের সার্কুলার কিন্তু তারা সবসময় এখান থেকে দিয়ে যাচ্ছে। আর রিগার্ডিং টিভিতে যে কার্যক্রমগুলো পরিচালনা করা, স্ব ডিপার্টমেন্টকে বলা হয়েছে যে তাদের ডিপার্টমেন্ট থেকেই এই
অ্যাড দিতে হবে, যে যেমন উনি যদি লাইভ স্টক অফিসার হন, উনি ওনার লাইভ স্টক সম্বন্ধে বলবে যে কেন লাইভ স্টক বাংলাদেশের নিউট্রিশনের কি ভূমিকা রাখতেছে। লাইভ স্টক আজকে এমন একটা পর্যায়ে গেছে, আমরা একসময় ছোটবেলায় কি হতো যে লাইভ স্টক আমাদের কোনো কিন্তু ফার্ম ছিল না, যার যার বাড়িতে কয়টা মুরগি টুরগি পালতো। এখন তো ফার্ম পর্যায়ে আসছে। মৌলভীবাজার আমরা যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি আছি সরকারের বিভিন্ন দপ্তরগুলো, আমরা যদি সমন্বিতভাবে সবাই মিলে কাজ করি, তাহলে সরকার যে উদ্দেশ্যে এই মৌলভীবাজার জেলাকে পাইলট হিসাবে বিবেচনা করেছে সেটা সফল হবে, এবং সেটার থেকে যদি তাদের এক্সপিরিয়েন্সটা ভালো হয়, সেটার রেপ্লিকেশনটা হয়তো স্কেল আপটা সারা বাংলাদেশ ব্যাপী হবে। আমরা আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি এবং অঙ্গীকার করছি যে আমরা সর্বতভাবে সরকারের এই উদ্যোগকে সফল করার জন্য চলে আসে। আসলে পুষ্টি এবং খাদ্যের মধ্যে একটু ডিফারেন্স আছে। আসলে আমরা যেটা বুঝাই পুষ্টিকর খাবার যাবে, এটা পুষ্টির উপাদানের কথা বোঝায়। পুষ্টি হচ্ছে আসলে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা যে খাবারটা খাই সেটা সহজে হজম হয়, শোষণ হয়, আত্তীকরণ হয় এবং সেলের ভিতরে গিয়ে ওইখানে অক্সিডেশন হয়ে তাপ এবং শক্তি উৎপন্ন করে আমাদের শরীরের মানে যে ক্ষয়পূরণ হয় সেটা মেকআপ করে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। এইটাই হচ্ছে আসলে মানে পুষ্টি, এটা একটা জৈবিক প্রক্রিয়া। আর খাদ্য বললে কি হয়, হ্যাঁ খাদ্য হচ্ছে ওই সমস্ত তরল, কঠিন, অর্ধতরল দ্রব্য সামগ্রী যেগুলা আমরা খুব সহজে গ্রহণ করতে পারি, আমাদের শরীর সহ্য করবে এবং সেইভাবে সুন্দরভাবে হজম করতে পারবে, অ্যাবজর্পশন হবে, আমাদের শরীরে তাপ শক্তি উৎপন্ন করবে এইগুলো। এখন আমরা আসলে খাবারের মধ্যে ভালো খাবার, আদর্শ খাবার বললে পুষ্টিকর খাবার বলি, এই হচ্ছে পুষ্টির উপাদান। এখন পুষ্টির উপাদান কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে বড় ধরনের যেটা পুষ্টি বেশি লাগে, যেটা আমরা জানি যে আমাদের খাবারে কার্বোহাইড্রেট, আমিষ, ফ্যাট এগুলোর পরিমাণ বেশি লাগে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যেটা আমাদের খুব অল্প পরিমাণে লাগে, ধরেন অল্প পরিমাণে ভিটামিন, মিনারেলস এগুলো অল্প পরিমাণে লাগে। এখন আসলে এই পুষ্টির কথাটা আসলে প্রথমেই বলতে হয়, যদিও আসলে একটা যুগের কথা আমরা এখন বলি না বা বলতে চাই না, কিন্তু আসলে প্রেক্ষাপট আসলে কিন্তু অনেক সময় বলতে হয়। যে আমরা সংবিধানের কথা বলি, এখনো তো আমাদের সংবিধান পরিবর্তন হয় না বা সংস্কার হয় না। যদিও আমরা জানি যে কোথাও বিপ্লব হলে এরিস্টটলের কথায় যে রাজনৈতিক বিপ্লব যখন হবে তখন দুইটা জিনিস হবে, হয় সংবিধানটা সম্পূর্ণ পরিবর্তন হবে, না হয় সংবিধানটা সংস্কার হবে, মেরামত হবে। এখন আসলে কি হবে জানি না, এটা তো আসলে রাজনীতির ব্যাপার। আমি সরকারি কর্মচারী, সরকার যেই থাকুক, সরকার যেভাবে বলবে ও সরকারের আদেশ নিষেধ পালন করাই হচ্ছে আমার দায়িত্ব। তো এই যে পুষ্টির ব্যাপারটা আমাদের সংবিধানে কিন্তু বলা আছে, 18 অনুচ্ছেদে বলা আছে যে জনগণের পুষ্টি স্তর উন্নয়ন করা এবং আমাদের যে এই ধরেন পাবলিক হেলথ আছে, হ্যাঁ জনস্বাস্থ্যের উন্নতি সাধন করা রাষ্ট্রের একটা অন্যতম কর্তব্য। রাষ্ট্র মনে করবে যে এটা অন্যতম কর্তব্য। তাই এই কর্তব্যটা আসলে এইটা করার জন্যই কিন্তু আমরা জানি যে 74 সালে এই যে আমাদের যে পুষ্টি প্রতিষ্ঠান, হ্যাঁ আইপিএইচ, হ্যাঁ এই পুষ্টি প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছে এবং 1975 সালে এই সারারা যে ইয়াতে আছেন, হ্যাঁ পুষ্টি পরিষদ, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ ওইটা গঠন করা হয়েছে। তা এখন আসলে পুষ্টি পরিষদ কিন্তু দীর্ঘদিন আসলে ওই রকম পটেনশিয়ালি অগ্রসর হইতে পারে না বিভিন্ন কারণে। কারণগুলো তো বলা যাবে না, সরকারি কর্মকর্তা হিসেবে আমি বলতে পারবো না। তা কারণগুলো আমরা সবাই জানি, কম বেশি গুলো বলার প্রশ্ন দরকার নাই। আচ্ছা যাই কাজ করতে পারে নাই। তারপরে 2015 সালে আমাদের কিন্তু পুষ্টি নীতি ঘোষণা করা হয়। এখন পুষ্টি নীতি ঘোষণা করার পরে এখন কোনো নীতি আপনি যদি শুরু করেন, চালু করেন, ঘোষণা করেন, তাহলে নীতির বাস্তবায়নের জন্য কি লাগবে, কতগুলা কার্য পদ্ধতি লাগবে, হ্যাঁ কতগুলা পদ্ধতি লাগবে। সেই পদ্ধতি হইল 1997 সালে একবার এই যে আমরা যে আজকের যে বিষয়বস্তু নিয়ে আমরা করতেছি, এই যে দ্বিতীয়
এই পুষ্টি কার্য পদ্ধতিটা, মানে প্রথমটা হলো 1997 সালে শুরু হয়েছিল, আর 2017 সালে মনে হয় স্যার আপনারা সেকেন্ড ইয়েটা করছেন। হ্যাঁ, এবং এইটা কিন্তু একটা দশক 2016 থেকে 2025 এটা কিন্তু পুষ্টি দশক হিসেবে আমার মনে হয় WHO এটা স্যার ইয়ে করছে, ঘোষণা, হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে এটা ইয়ে করছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো তো আছেই। এটার পাশাপাশি আমরা SDG আছে, যা দারিদ্র্য দূরীকরণ, আমাদের খাদ্য নিরাপত্তা, পুষ্টির মান ইনক্রিজ করা, তারপরে কৃষিতে ওইরকম ইয়ে করা, হ্যাঁ, উন্নয়ন করা। তো এই সব কিছু নিয়েই কিন্তু আসলে এই যে আমাদের যে পুষ্টি পরিকল্পনা, সেকেন্ড পুষ্টি পরিকল্পনা, এইগুলো সব কিছু সামনে রেখে কিন্তু ওই পরিকল্পনাগুলো করা হচ্ছে। কারণ আপনি যখন কোনো একটা উদ্দেশ্য নিয়ে বা কোনো একটা, মানে আপনার যখন কোনো মূলনীতি বা উদ্দেশ্য থাকবে, আপনি হাসিল করতে চাচ্ছেন, ম্যাটেরিয়ালাইজ করতে চাচ্ছেন, তাহলে আপনার অবশ্যই কার্যপদ্ধতি থাকতে হবে। হ্যাঁ, আপনার যেটা সারারা পরে যে 2017 সালে এই যে দ্বিতীয় ইয়েটা পুষ্টি, হ্যাঁ 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 এইটা করছেন। তো এইভাবেই কিন্তু আসলে তারা অগ্রসর হয়েছে। আর পুষ্টির যে মুখ্য পুষ্টিনীতির যে মুখ্য উদ্দেশ্যগুলো ছিল, যে মানে সর্বসাধারণ, বিশেষ করে শিশু, কিশোরী, তারপরে গর্ভবতী মা, তারপরে দুগ্ধদায়ী মা যারা আছে তাদের পুষ্টিটাকে উন্নত করা, পাশাপাশি সাধারণ মানুষদের পুষ্টি উন্নত করা, তারপরে হচ্ছে যে খাদ্যে বৈচিত্র্য আনা, হ্যাঁ, বৈচিত্র্যময় খাবার গ্রহণ করা, তারপরে হচ্ছে যে প্রত্যক্ষ পুষ্টির যে পদ্ধতি এগুলা করা, এই মানোন্নয়ন করা, পরোক্ষগুলা মানোন্নয়ন করা। তো আসলে করা হয়, আয়োডিন দেওয়া হয়। তারপর আমরা অয়েল ফর্টিফিকেশন করি। আমাদের এই অয়েল ফর্টিফিকেশনে কিন্তু ব্লাইন্ডনেস, এই বাচ্চাদের যে আমাদের যে নাইট ব্লাইন্ডনেস থাকে সেটা কিন্তু আমাদেরকে এটাকে কাভার করে। এছাড়াও অন্যান্য অনেকগুলো আমাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে, আমাদের জিঙ্ক ডেফিসিয়েন্সি আছে। আমরা তো খাবার খাই হচ্ছে ভাত, বেসিক্যালি আমাদের রাইস হচ্ছে আমাদের স্ট্যাপল ফুড, কিন্তু ন্যাচারালি আমাদের রাইসে ন্যাচারালি জিঙ্ক আমাদের কম থাকে। বাট জিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, ফর আওয়ার গ্রোথ, ফর আওয়ার মেটাবলিজম, এভরিথিং। ইভেন জিঙ্ক হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে এটা বুস্ট করে। আপনারা জানেন যে বাচ্চাদের ক্ষেত্রে জিঙ্ক ডায়রিয়া প্রতিরোধ করে। তো যেহেতু আমাদের স্টেবল ফুডেই আমাদের জিঙ্কের একটা ন্যাচারালি ঘাটতি আছে, সো এইসব মাইক্রোনিউট্রিয়েন্টকে আমরা কীভাবে এনরিচ করতে পারি তার ব্যাপারে আমাদের যে প্ল্যান আছে, সেই প্ল্যানে আপনারা যখন প্ল্যান করেন, তার আগে একটু কথা বললে একটা পর একটা কথা আসে। মৌলভীবাজার ওয়াজ দ্য এক্সাম্পল। স্যার আমাদের ডিজি স্যার ছিলেন আগে এক সময়। তো আমরা সবসময়ই চাই যে আমরা সবাই একসাথে কাজ করব, এবং আমরা পরবর্তী যে ন্যাশনাল পরিকল্পনা হবে আশা করি আমরা সবগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। অফকোর্স, জি স্যার, হ্যাঁ, রাইট, জি স্যার। স্যাম তো মানে খুবই অ্যালার্মিং। যেহেতু স্যামের কথা বললেন, স্যাম এমন একটা আমরা যে মানচিত্রটা দেখালাম আপনাকে, ওখানে কিন্তু এই যে হলুদ আর লালই কিন্তু আছে। আমার ধারণা এই জন্যই আসলে আপনাদের, হ্যাঁ, গ্রিনটা কিন্তু স্যাম হচ্ছে এমন একটা জিনিস, স্যামে বাচ্চা মারা যায় কিন্তু এটা প্রিভেন্টেবল। মানে যে জিনিসটা প্রিভেন্টেবল সেইখানে যদি আপনার ডেথ হয়, এটা খুবই দুঃখজনক। জি স্যার, একটু কাজ করলেই দুঃখজনক। এইটার একটাই কারণ হচ্ছে যে এটা একটু লং টাইম লাগে ট্রিটমেন্টে, মাসখানেকের মতো লাগে। তো মাকে বাচ্চার সাথে থাকতে হয়, দ্যাট ইজ দ্য রিজন যে অনেকে থাকতে চান না। বাট অসুবিধা নেই, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। আপনারা অনেক কিছু জানবেন, হয়তো জানেনও। তো আমরা মাল্টি সেক্টরাল ইস্যুগুলোকে আমরা কীভাবে একসাথে নিয়ে খুব ওয়েল কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে পারি। আগে যেভাবে মৌলভীবাজার কাজ করেছে, এখনও আমরা কাজ করব। মাঝখানে আমাদের অনেক প্রবলেম ছিল, আপনারা জানেন, সেগুলো হয়তো আমরা কাটাই উঠছি। আমরা আবারও একসাথে কাজ করব। আমাকে কিছু বলতে দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ।